শয়তান পোলা, সমস্যা কি তোর? আমার সমস্যা তো একটাই, মিস্টার ওজিলের মতো একটা ভালো ছেলে কিনা শেষ পর্যন্ত তোর মতো ডাইনিকে পছন্দ করলো। অর্কর কথায় ফাইজা আবার ফুঁসে ওঠে। রিজভির হাত ছাড়িয়ে যেতে নেবে, কিন্তু রিজভি ওকে আটকে রেখেছে দুই হাত দিয়ে। ফাইজা একটু গুলমুলু ও উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী এক মিষ্টি মেয়ে। ফাইজাকে মাঝে মাঝে সবাই আদর করে টেডি বিয়ার বলে ডাকে, আর অর্ক ডাকে হাতির বাচ্চা বলে। বান্ধবীদের মধ্যে লীরা ও ইয়ানা ন্যাচারাল ফর্সা, আর নাদিয়া হচ্ছে রক্তবর্ণের ফর্সা। বাকি তিনজন তো উজ্জ্বল শ্যামবর্ণের। ওরা সবাই হাঁটতে হাঁটতে প্রায় টিচার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। ফাইজা ও অর্ক এখনো ক্ষণে ক্ষণে ফুঁসে উঠছে, আর রিজভি ও তাইজুল ওদের সামলাচ্ছে। দূর থেকে একজন তীক্ষ্ণ নজরে এই সব কিছু পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, অজিল। সে ফাইজাকে একটা ছেলের সাথে ঝগড়া করতে ও আর একটা ছেলে ফাইজাকে ধরে রেখেছে, এটা দেখে তার ভ্রু আপনা আপনি কুঁচকে আসে। এভাবে আর দেখতে না পেয়ে ওদের কিছুটা সামনে যে ফাইজাকে ডাক দেয়। কারো গম্ভীর কণ্ঠের ডাক শুনে সবাই সেদিকে তাকায়, কিন্তু মার্কস ও এলিনা এবং নাদিয়া ও সাবখাত কিছুটা দূরে নিজেদের মতো করে থাকায় তারা শুনতে পায় না। আচমকা হাতে টান পড়ে, সেদিকে ছুটে যেতে থাকে ফাইজা। অজিল ফাইজার ডান হাতের কবজি ধরে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। এই ফাঁকা ক্লাসরুমে একটু আগে কিছু স্টুডেন্ট ছিল। ক্লাসরুমে নিয়ে এসে অজিল ফাইজার হাতটা ছেড়ে দেয়। ফাইজা এতক্ষণ অজিলের হাত ধরা অবস্থায় প্রচুর ব্যথা পাচ্ছিল, কারণ অজিল অনেক জোরে চাপ প্রয়োগ করে হাত ধরেছিল। ফাইজাকে এভাবে নিয়ে যেতে দেখে ওরা সবাই পিছু পিছু যায়। নাদিয়া ও সাবকাত কিছুক্ষণ পর পিছু ঘুরে দেখে সবাই একটা ক্লাসরুমের দিকে যাচ্ছে, তাই তারাও সেই দিকে রওনা করে। মিহাল ও তুর বসে আছে একটা ঝাউ গাছের তলে, ঘাসের ওপর এখনো হালকা শিশির বিন্দু জমে আছে। তুর মিহালের কাঁধে মাথা হেলিয়ে ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু হাত দিয়ে স্পর্শ করছে। তুরের ডান হাত মিহালের বাম হাত দিয়ে মুঠোবন্দি করা। তুর আজকে একটা সাদা রঙের কুর্তি, যেটার সামনের দিকে হাঁটুর সমান ও পিছনের দিকে হাঁটুর নিচ পর্যন্ত, সাথে ব্ল্যাক লেগিংস, ব্ল্যাক গোড়ালির ওপর পর্যন্ত শু, কুর্তির ওপর সাদা উলের কোটি টাইপ সোয়েটার, সাথে একটা সাদা রেশমি শাল। তুরের চুলগুলো এখন পিঠে পড়ে। সাদা শালটাকে তুর মাথা সহ পেঁচিয়ে দুই মাথার সামনে এনে রেখেছে। মোট কথা আজ তুর শুভ্র মেঘের রঙে সেজেছে। মিহাল একটা হোয়াইট জ্যাকেটের নিচে হোয়াইট শার্ট, জ্যাকেটের জিপ খোলা ও শার্টের দুইটা বোতাম পর্যন্ত খোলা, সাথে ব্ল্যাক জিন্স, হোয়াইট কেটস পরেছে। মিহাল তুরের হাতে একটা চুমু দিয়ে হাতটা ছাড়িয়ে তুরের পিছন দিয়ে বাম হাতটা নিয়ে আগলে জড়িয়ে ধরে, আর তুরের মাথাটা মিহালের বুকের বাঁ পাশে এসে পড়ে। মিহাল ডান হাত দিয়ে তুরের মুখের ওপর পড়ে থাকা কিছু ছোট ছোট চুল বাঁধার পরেও কপালের থেকে শুরু করে কানের নিচে পর্যন্ত ছড়িয়ে থাকে, সেগুলো আলতো হাতে সরিয়ে দেয়। হঠাৎ করে মিহাল তুরের পেছন থেকে হাতটা সরিয়ে এনে বুকের ওপর থেকে তুরের মাথাটা তুলে দুই হাতে ওর মুখটাকে আঁচলায় ভরে নেয়, আর আচমকা মিহাল তুরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুরের শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। প্রকৃতি এখন এমনিতেই হিমশীতল, আর অমনি মিহালের আচমকা এভাবে ঠোঁটে স্পর্শ যেন শরীরে কাঁটা দেওয়ার মতো অবস্থা। প্রায় 3 মিনিট পর মিহাল তুরের ঠোঁট যুগল ছেড়ে দেয়, আর দুজনেই হাঁপাতে থাকে। লজ্জায় আড়ষ্ট হয়ে তুর নিচের দিকে তাকিয়ে আছে। এর আগে মিহাল ঠোঁটে কখনো আক্রমণ করেনি, টুপ করে গালে চুমু দিত আচমকা, আর কপালে ও হাতে ঠোঁটের আলতো স্পর্শ করত। তুরের লজ্জায় আড়ষ্ট ভঙ্গি দেখে মিহাল বলে, আপনার চোখ ধরে দিয়ে আমার দিকে তাকিয়ে আমায় ধন্য করুন রাজকন্যা। তুর এখনো নিচের দিকে তাকিয়ে। মিহাল একটু মাথাটা নাড়িয়ে দেখে তুরের দুই গালে কেমন লাল আভা ছড়াচ্ছে। তা দেখে মিহাল ঠোঁট কামড়িয়ে বাঁকা হাসে। জাস্ট লিপকিস করো দিয়ে অবস্থা, তাহলে তুমি আমার বাসরাতে কি করবে?
তোর বুঝে গেছে এখন এখানে থাকলে মিহাল তাকে লজ্জা দিয়ে দিয়ে একেবারেই মেরে ফেলবে, তাই তোর বসা থেকে দাঁড়িয়ে যায়। তোরের হঠাৎ করে দাঁড়ানো দেখে মিহালও দাঁড়িয়ে যায়। তোর পেছনে ঘুরে চলে যেতে নেবে, তখনই মিহাল ওর হাত ধরে টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে আর কোমর পেঁচিয়ে নিজের সাথে আবদ্ধ করে নেয়। তোর একবার মিহাল এর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে মিহালের বুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। মিহালের মসৃণ সাদা বুক তুরকে প্রবলভাবে আকৃষ্ট করছে। মিহাল তা লক্ষ্য করে একটু বাঁকা হাসে, এরপর বলে, আমি জানি আমি সুন্দর, এইভাবে নজর দেওয়ার কি আছে, পুরোটাই তো তোমার। মিহালের অমন লজ্জা দেওয়ার মতো কথা শুনে এবার তোর ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। তোরের এমন অস্থির ভাব দেখে ওর লাল হয়ে যাওয়া নাকের ডাকায় মিহাল টুপ করে একটা চুমু দিয়ে বসে। এইবার আর তোর নিজের লজ্জা সংবরণ করতে না পেরে মিহালের বুকে মুখ লুকায় আর মিহাল তার মেঘকোনাকে আবেশে নিজের সাথে জড়িয়ে ধরে। ফাইজা অজিলের কাছে খুবই বিরক্ত। ফাইজা অজিলকে বলে, কি হয়েছে স্যার? আপনি আমাকে এখানে এভাবে কেন নিয়ে এসেছেন? তুমি বুঝতে পারছো না কি হয়েছে? না বলে বুঝবো কিভাবে কি হয়েছে? অজিল নিজের চুলের মধ্যে হাত চালিয়ে হাত ঘাড়ে নিয়ে নিজেকে শান্ত করে, হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তীক্ষ্ণ স্বরে বলে, তোমাকে আমি প্রপোজ করেছিলাম, 3 মাস হয়ে গেল। আমাকে যদি তোমার ভালো না লাগে সরাসরি বলে দিবে, এভাবে আমাকে ঘোরানোর মানে কি? আর তোমার যদি অন্য কাউকে ভালো লাগে সেটাও তো বলে দিতে পারো, তাহলে আমি নিজেকে সামলিয়ে নিতাম ও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। ফাইজা অজিলের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। সে আবার কবে কাকে ভালোবাসলো এটাই ভাবছে ফাইজা। ফাইজাকে একটি অন্যমনস্ক দেখে অজিল ওর সামনে চুটকি বাজায়। এতে ফাইজার ভাবনা চিন্তা বন্ধ করে সরাসরি অজিলের দিকে তাকায়। ফাইজা বলে, আমি কি একবার বলেছি আমার কারোর সাথে সম্পর্ক আছে? বলিনি তো, তাহলে এগুলো ভেবে নেওয়ার মানে কি? আমি কি আমার বন্ধুদের সাথে একটু হেসে খেলে কথা বলতে পারবো না? অজিল কিছু না বলে প্রশ্নসূচক দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে আছে। তা দেখে ফাইজা আবার বলে, আপনি আমাকে যার সাথে ঝগড়া করতে দেখেছে সে আমার বন্ধু অর্ক, আর যে আমাকে আটকে রেখেছিল সে রিজবি। আমরা সবাই একসাথে বাংলাদেশ থেকে আমেরিকাতে পড়াশোনা করতে এসেছি, এমনকি আমরা সবাই একই বাড়িতে থাকি। অজিল নিজের ভুল বুঝতে পেরে ফাইজাকে ক্যাজুয়ালি সরি বলে। এরপর আবার অজিল বলে, এবার কি তুমি আমাকে উত্তরটা দিবে, হ্যাঁ বা না? যাই হোক, শুধু জানতে চাই তোমার উত্তরটা। ফাইজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখুন, আমার ফ্যামিলি আমাকে নিজের ভালো মন্দ বোঝার জন্য বলেছে, আর যা করব ভেবে চিন্তে করব যাতে ভবিষ্যতে এর জন্য আমায় পস্তাতে না হয়। অবশ্যই তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। দেখো, তোমার আর আমার ধর্ম কিন্তু একই, তাই ধর্মের দেওয়াল আমাদের মধ্যে নেই। আর রইল আমাকে তোমার জানা। অজিল একটা নিঃশ্বাস ফেলে আবার বলা শুরু করলো, ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর একটা মেয়েকে আমার ভালো লেগেছিল। মেয়েটা আমার ক্লাসমেট ছিল, আর মেয়েটা ছিল অনাথ। মেয়েটা অনাথ হওয়ায় এখানে কাছে একটা চার্চে থাকতো। হ্যাঁ, মেয়েটা ছিল খ্রিস্টান। তখন আবেগের বয়স ছিল, তাই আবেগে পড়ে মেয়েটার প্রেমে পড়ে যাই। কিন্তু এটা ভেবে দেখিনি দুজনেই ছিলাম 2 ভিন্ন ধর্মের। মেয়েটার সাথে আমার অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। মেয়েটারও হয়তো আমাকে ভালো লাগতো, কিন্তু এক পর্যায়ে মেয়েটি ধর্মের দোহাই দিয়ে চলে যায়। ফাইজা খুব শান্ত মনে অজিলের কথাগুলো শুনলো আর ভাবলো কয়জনই বা পারে নিজের জীবনের সত্যিগুলো বলে দিতে। ফাইজাও অজিলকে ভালো লাগে, কিন্তু দুটি ভিন্ন দেশে হওয়ায় চিন্তায় ছিল তার ওপর ওদের কালচার ভিন্ন। ফাইজা অজিলকে উত্তরটা পরে জানাবে বলে সেখান থেকে চলে আসে। এতক্ষণ ওদের মাঝে হওয়া কথাবার্তা ক্লাসের বাইরে থেকে সবাই শোনে। লীলার মনটা খারাপ হয়ে যায়, কারণ এরিক ও তার ধর্ম আলাদা, তাদের মধ্যে ধর্মের দেওয়াল স্পষ্ট। লীরা একবার এরিকের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। সে এখন থেকে নিজের অনুভূতি কন্ট্রোল করার চেষ্টা করবে, এটাই ভাবতে থাকে। দুপুর 1:30টার দিকে সবাই বাংলোয় এসে পৌঁছালো। এরিক অ্যালেক্সরাও একসাথে এসেছে। দুপুর 2টায় বাজার কিছুক্ষণ আগে ডেলিভারি বয় এসে কেক, লাঞ্চের খাবার দিয়ে যায়। বিকালের জন্য স্ন্যাক্সটা ওরা ইচ্ছা করে অর্ডার করেনি, কারণ ওরা নিজেরা কিছু বানিয়ে নেবে স্ন্যাক্সের জন্য। বিকেলের নাস্তার জন্য স্যুপ, নুডলস ও ফ্রেঞ্চ ফ্রাই বানালো। সন্ধ্যার দিকে কেক কাটে আর ডিনারে ফ্রুট
সালাদ খায়। সবাই আনন্দ মস্তি করে দিনটা চালিয়ে দিয়েছে। আজকে রাতটা এরিক, অ্যালেক্স, অলিভা, এলিনা ও ম্যাক্স এখানেই থাকবে। অনেক অনেক রাত অবধি জেগে থেকে পড়ে। এক রুমে এলিনা, লিরা ও অলিভা, আরেক রুমে তুর, নাদিয়া ও জারিন, আরেক রুমে ইয়ানা ও ফাইজা। ছেলেদের মধ্যে এক রুমে শাফকাত, রাফি, ম্যাক্স ও রিজভি, আরেক রুমে মিহাল, এরিক, অ্যালেক্স ও রনক, আরেক রুমে তাইজুল, আসফি, অর্ক ও তাওহিদ। এসে গেছে নতুন বছরের আগমনী বার্তা। 31st নাইটের জন্য অ্যালেক্সের বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যালেক্সের বাড়িটাও বাংলো টাইপ। এখানে অ্যালেক্সের বাবা ও এক বয়স্ক গ্র্যানি, যে কিনা অ্যালেক্সের দাদি বেঁচে থাকাকালীন থেকেই কাজ করে, সে থাকে। সাথে কিছু সার্ভেন্ট। অ্যালিনা মাঝে মাঝে এসে এখানে থাকে। এরিক ও অ্যালিনা অ্যালেক্সের বাড়ি থেকে মিনিট 5 দূরে একটা ফ্ল্যাটে থাকে। এই বাড়িটাতে এরিকেরও সমান ভাগ আছে, কিন্তু এরিকের বাবার একটা নিজস্ব ফ্ল্যাট ছিল যা এরিকের নামে। সেটাতেই এরিক ইউনিভার্সিটির 3rd ইয়ারে উঠে গিফট হয়ে যায়। সাথে অ্যালিনা। কেউ ওদের থেকে বলেনি, কিন্তু এরিক চেয়েছে নিজের মতো করে বাঁচতে। 31st নাইট পার্টিতে সবার জন্য থিম ড্রেস ব্ল্যাক। মেয়েরা সবাই ব্ল্যাক গাউন ও ছেলেরা ব্ল্যাক জ্যাকেট পরেছে। তুর তো মিহালের দিক থেকে চোখ সরাতে পারছে না। মিহালকে হোয়াইট, ব্ল্যাক ও ব্লু রঙের যাই পড়ুক অনেক বেশি সুন্দর লাগে। অন্যান্য রঙেও মিহালকে সুন্দর লাগে, কিন্তু এই 3টা রং পরলে ওর দিক থেকে চোখ ফেরানো দায়। তোর গিয়ে মিহালের হাত খপ করে ধরে কপাল কুঁচকে মিহালের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খপ করে হাত ধরায় মিহাল তোরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে তোরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তোর জবাব না দিয়ে আশপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে যাচ্ছে। এই দেখা নজর বুলানোর কারণ, একটু আগে ওর পাশে দাঁড়ানো 2টা মেয়ে নিজেদের মধ্যে মিহালকে নিয়ে গবেষণা করছিল। এই কারণে তোর এখন মিহালকে নিজের সাথে সাথে রাখবে আর চারিদিকে নজর বুলাবে, যেন কোনো শাকচুন্নি এসে তার জামাইকে তার থেকে কেড়ে নিতে না পারে। মিহাল যখন তোরের এই নজরদারি ও হঠাৎ হাত ধরার কারণটা বুঝতে পারলো, তখন মিহাল তোরের দিকে চেয়ে মিটমিট করে হাসতে লাগলো। কিছুক্ষণ আশেপাশে নজর বুলিয়ে তোর যখন মিহালের দিকে তাকিয়ে দেখে সে হাসছে, তখন মিহালের বাহুতে দুম করে একটা কিল দিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে তোমার ভিমড়ি উঠে গেছে তাই না? শোনো, তোমাকে একটু সুন্দর লাগছে না, তোমাকে অনেক বিশ্রী লাগছে দেখতে। মিহাল ঠোঁট চেপে হাসি থামিয়ে বলে, জানি তো আমাকে বিচ্ছিন্ন লাগছে। আমার থেকে পচা দুর্গন্ধ বয়ে যাচ্ছে। আর তুমি তো জানোই পচা জিনিসে মাছি বেশি ভনভন করে। কথাগুলো শুনে তোর রাগিত ফ্রেশ নিয়ে মিহালের দিকে তাকিয়ে কটমট করছে। তোরের এই রাগে ভরা ফেস দেখে মিহালের খুব হাসি পাচ্ছে, কিন্তু সেই হাসি চেপে রেখে সামনের দিকে তাকিয়ে কাকে যেন হাই বলে মাথার চুলগুলো ঠিক করছে। মিহালকে কাউকে হাই বলা দেখে তোর সেদিকে তাকায় আর দেখে এক বাদামি চুলালা বিদেশি সুন্দরী পরনে হাঁটুর ওপর পর্যন্ত শর্ট স্লিভলেস টপস। সেই মেয়েটা যে কিনা মিহালকে নিয়ে গবেষণা করছিল তার এক ফ্রেন্ডের সাথে। তোর এটা দেখে রাগে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তোর মিহালের হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে নিলে মিহাল ওর হাত ধরে ফেলে আর টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে তোরের নাকের ডগায় চুমু দেয়। রেগে গেলে, কান্না করলে ও লজ্জা পেলে তোরের নাকের ডগা লাল হয়ে যায়। এরপর কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি কোমাতে থাকা অবস্থাতেই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার সাথে আমার জীবনের শেষ অধ্যায় কাটাবো। তখন তোমার প্রতি শুধু মায়া ছিল আর ছিল অপরাধবোধ, কারণ আমি ভাবতাম আমার কারণে তুমি অতিরিক্ত কষ্টে ওই অত বড় অসুখটা বাঁধিয়ে ফেলেছ। আর এখন তো আমি তোমাকে ভালোবাসি, তাহলে কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো? তোর মিহালকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হালকা কেঁপে কেঁপে উঠছে। বোঝা যাচ্ছে যে মেয়েটা কাঁদছে। মিহাল এটা বুঝতে পেরে দুষ্টামির স্বরে বলে, দেখো কাটলে কিন্তু তোমার সব মেকআপ গলে যাবে, তখন তোমাকে পেত্নির মতো লাগবে আর সবাইকে সুন্দরী লাগবে। তোর এটা শুনে মাথা তুলে কানারত অবস্থায় মিহালের দিকে তাকিয়ে হেসে ফেলে আর মিহালের বুকে কিল বসিয়ে দেয়। মিহালও তোরের হাসি দেখে হেসে ফেলে। এরপর ওরা দুইজনে গিয়ে সবার সাথে যুক্ত হয়।
কাল তুর ও মিহালের প্রথম বিবাহবার্ষিকী, যা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। মিহাল ও তুর বসে আছে মিহালের রুমের বাহিরের সাইডে বাম পাশের গার্ডেনে। এখান দিয়ে মিহালের রুমে যাওয়া যায়। তুর মিহালের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে আছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তুর বলে, কাল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই না? তুরের কথায় তুরের দিকে মাথা ঘুরিয়ে তাকায় এবং তুরের মাথায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দেয়, হ্যাঁ। কাল আমরা আবার বিয়ে করব, তাই না? কালকে আমরা আবার বিয়ে করব, আর এবার ভালোবেসে বিয়ে করব আমার মনের রাজ্যের রাজকন্যাকে। কথাটা বলে মিহাল অন্য হাত দিয়ে তুরের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দেয়। যতবারই আমাকে বিয়ে করো না কেন, প্রত্যেকবার ওই শর্তগুলো বহাল থাকবে। মিহাল এবার নিজের বাহু থেকে তুরের হাত সরিয়ে তুরকে নিজের দিকে ঘোরায় আর বলে, কি হয়েছে তোমার? নতুন করে একে অপরকে বিয়ে করা মানে কি পুরনো সব কথা ভুলে যাব? এই সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তুমি যখন থেকে এখানে এসছো একদম চুপ করে আছো। অন্য সময় হলে ঠিকই ছিল, কিন্তু ওরা 2টার দিকে তুমি ফোন করে বললে রুমের দরজা খুলতে, আর আসার পর থেকে একদম চুপ করে থেকে এসব কথাবার্তা বলছো। কেউ কিছু বলেছে? শেষের কথাটা মিহাল তুরের দুগালে হাত রেখে বলেছে। তুর মিহালের দিকে তাকিয়ে বলতে থাকে, আজকে ইনু বলল ডিভোর্সের 6 মাস পরেই আবার ভালোবেসে বিয়ে, তাও ভিন দেশে। দেশে গিয়েও তো বিয়েটা করা যেত। আমি না ওর মুখে কয়দিন ধরেই মানে বিয়ের কথা ঠিক হবার পর থেকেই খুশি ভাবটা দেখতে পাইনি। কেমন যেন তাকাতো, তাই ওরে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, তখন এই কথাগুলো বলল আমাকে। মিহাল তাকিয়ে আছে তুরের দিকে এক ধ্যানে আর ভাবছে কেন মেয়েটা এসব কথার পাল্টা জবাব সাথে সাথে দিয়ে দেয় না। তুর আবার বলে, তোমাকে কিছু কথা জানানোর ছিল। আমি না জানতাম তোমার তানজিনের সাথে ডিভোর্স বা কিছু না কিছু একটা হবে, যার কারণে তোমরা আলাদা হয়ে যাবে। মিহাল কিছু বলে না, কারণ সে আজ সবটা শুনতে চায় যে কিভাবে এই সব জানে তুর, কেন তুর ইচ্ছা করে কারো দ্বিতীয় স্ত্রী হতে চেয়েছে, কেন তুর হাসপাতালের বেডে শুয়ে তানজিনাকে ফোন দিয়ে অনুমতি চাইতে বলেছে, যেখানে তুরকে নিজের কথার ওপর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। অর্কর এক কাজিন বোন সরওয়ার্দী মেডিকেলের নার্স, তাই অর্ক তাকে তানজিনার উপর নজরদারি রাখতে বলেছিল। আর তোমার দিকটা আমি রাফির কাছ থেকে জানতে পেরেছি রিজবির মাধ্যমে। আর প্রথম থেকেই তো তানজিনা তোমার সাথে রুড বিহেভ করতো, সাথে কত অপমান করেছে। তানজিনা একজন ক্যারিয়ার সচেতন মেয়ে, সেই হিসেবে ওর ডাক্তার আরিফের সাকসেসটা ভালো লাগতো, তাই সেও চাইতো ওনার মতো হতে। দেখো তানজিনা কিন্তু ডাক্তার আরিফের উপর উইক হয়নি। ডাক্তার আরিফের কাছে অবশ্য প্রথম থেকেই তানজিনাকে ভালো লাগতো। তোমাকে যে তানজিনা বিয়ে করতে চায়নি সেটা বুঝতে পেরেছিলাম রিজবির কথা শুনে। তুমি তো তানজিনার সাথে কথা বলতে চাইতে, হাজার হোক সে তোমার বিয়ে করা বউ, যাকে তুমি 7 বছর ধরে চেয়ে এসেছো। আমার তখনই সন্দেহ হয় যে তানজিনা তোমাকে কি কখনো মেনে নেবে। এরপর তোমার সাথে আমার বিয়ের আগের দিন পর্যন্ত অর্ক ওই কাজিন বোন আমাকে খবর দিতে থাকে যে তানজিনার ব্যবহার ও ডাক্তার আরিফের ওপর কিছুটা উইক মনে হচ্ছে। অর্কর ওই কাজিন বোন ওদের সাথে ক্যাম্পিংয়েও ছিল, যেহেতু সে সিনিয়র নার্স। জানো মিহাল, আমার মনে হয় কি তুমি যে ওর প্রতি কেয়ার ভালোবাসা দেখাতে, সেটা ওর পছন্দ হতো না, কারণ ও সব সময় তোমাকে নিজের একজন প্রতিদ্বন্দ্বী ভাবতো। আর যে মেয়ে একদিন আমাদের বলেছিল সে কোনো ডাক্তারকেই বিয়ে করবে, কোনো ইঞ্জিনিয়ারকে না, তখন সে বলেছিল মিহাল তো ইঞ্জিনিয়ার, তাই ও আমার টাইপের না, তাই তানজিনা তোমাকে বিয়ে করে নিল। এরপর আমি এটাও জানতে পারি তানজিনা যে বিয়ে করেছে সেটা ওর হসপিটালের কেউই জানতো না, এমনকি ও সবাইকে নিজেকে সিঙ্গেল বলে দাবি করত। তাই আমি ওই দিন তোমাকে সাহস করে বিয়ের কথাটা বলেছি, কারণ আমি জানি তানজিনার সাথে তোমার ডিভোর্সের পর তুমি সহজে কাউকে বিয়ে করবে না বা ভালোবাসবে না, কারণ তুমি ভালোবেসে বিয়ে করে একবার ঠকেছ আর দ্বিতীয়বার তা চাইবে না। তাই তানজিনা থাকাকালীনই আমি তোমার জীবনে প্রবেশ করতে চেয়েছি, যাতে তুমি কিছুটা হলেও কষ্ট কম পাও আর নিজের জীবন
খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারো। মিহাল এতক্ষণ ধরে শান্ত হয়ে তুরের বলা সবগুলো কথা শুনলো। হ্যাঁ, তোর ঠিকই বলেছে। তানজিনার সাথে ডিভোর্সের পর যদি তোর মিহালের স্ত্রী না থাকতো তাহলে মিহাল কাউকে আবার এত দ্রুত ভালোবাসতো বা বিয়ে করতো না। হয়তো অনেকবার মানা করার পর বাবা মার কথার বাধ্য হয়ে একসময় বিয়ে করে নিত, কিন্তু মনে একটা দাগ ঠিক থেকে যেত যে এত ভালোবেসে ও অপমান পাবার পরেও যখন কাউকে নিজের করে পেল তারপরেও ধরে রাখতে পারলো না, সে ঠিক উড়ে চলে গেল। তখন হয়তো মিহাল রোবটের মতো রোবোটিক জীবনযাপন করত। মিহালের জবাব না পেয়ে তুর আবার বলা শুরু করে। তুমি যখন তানজিনার কাছ থেকে অনুমতি চাইছিলে আমার না একটুও ভয় করছিল না, কারণ আমি জানতাম তুমি তানজিনাকে ইনডিরেক্টলি জিজ্ঞাসা করলে তানজিনা তোমাকে তার কথার মাধ্যমেই অনুমতি দিয়ে দিবে। কারণটা জানো, দুনিয়াতে সকল একতরফা ভালোবাসা দুই তরফা হলেও সেটা সার্থকতা পায় একতরফাতে সার্থকতা পায় না। যেমন দেখো, তোমাকে বিয়ে করার পরেও কিন্তু আমি পাওয়া না পাওয়ার মাঝখানে ঝুলছিলাম। যখন থেকে তুমি আমাকে ভালোবাসতে শুরু করলে তখন থেকেই কিন্তু আমার ভালোবাসাটা সার্থকতার রূপ নিয়েছে। তবে আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তুমি আমাকে ঠিক ভালোবাসবে, আর সেই বিশ্বাসেই আমি তোমাকে সেদিন বিয়ে করেছি। ডাক্তার আরিফের তানজিনাকে ভালো লাগতো বা ভালোবাসতো সেটা তার করা তানজিনার প্রতি কেয়ারে বোঝা যেত, কারণ সে অন্যান্য ইন্টার্ন ডাক্তারদের তুলনায় তানজিনাকে বেশি প্রায়োরিটি দিত। আর এখন তো তারা রিলেশনশিপে আছে। তোমার সাথে বিয়ে হবার পর আমার বাঁচার ইচ্ছাটা বেড়ে গিয়েছিল, না হলে ডাক্তার তো আমাকে অপারেশন করার আগেই আমার পরিবারকে বলে দিয়েছিল আমি নাও বাঁচতে পারি। আসলে কি বলো তো, বাঁচার ইচ্ছাটা থাকাটা জরুরি। আমার মধ্যে বাঁচার ইচ্ছাটা একটু একটু করে জমে উঠেছিল। যখন অর্কর থেকে তানজিনার ব্যাপারটা শুনলাম ও পরে রাফি আমাকে তোমার দিকটাও বলল। সব শুনে মিহাল তোরকে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এই মেয়েটাই তো মনের ঘরে সত্যিকারের ভালোবাসা আলো নিয়ে এসেছে। শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজের পর স্থায়ী মসজিদে তুর ও মিহালের আবার বিয়ে হবে, সাথে রেজিস্ট্রি পেপারের শর্তগুলো সহ রেডি করা হবে। মোহাম্মদ আজিল যেহেতু এখানকার ছেলে, তাই সে সব কিছু ব্যবস্থা করেছে মসজিদে কথা বলে। ফাইজার সাথে অজিল এখন রিলেশনশিপে আছে। নতুন বছরে ক্লাস শুরু হওয়ার পরপরই ফাইজা অজিলকে জানিয়ে দিয়েছে তার মনের কথা। তুরের জন্য একটা হালকা আকাশি রঙের ব্রাইডাল ড্রেস, ফুল স্লিভের। অবশ্য ড্রেসটা কিনে আনা হয়নি, সেটা একদিনের জন্য ভাড়া করে আনা হয়েছে। হালকা আকাশির মধ্যে ফ্লোরার ড্রেসের সাথে মিলিয়ে হোয়াইট ও ব্লু স্টোনের ফ্লোরার ক্রাউন, ব্রেসলেট, ইয়াররিং। মাথার মধ্যে যে হালকা আকাশি রঙের ওড়না নিয়েছে সেটা সামনে এনে রেখেছে এক পাশ দিয়ে, আর আরেক পাশে পিঠের কিছুটা নিচ পর্যন্ত ছড়ানো চুলের এক কাছে এনে রেখেছে রিং করে, সাথে হালকা মেকআপ ড্রেসের সাথে মিলিয়ে। সব মিলিয়ে তোরকে এখন মেঘ কন্যা মনে হচ্ছে। মিহাল নিজেই বলেছে সাদা ব্রাইডাল ড্রেস না নিয়ে হালকা আকাশি রঙের ব্রাইডাল ড্রেস নিতে। লম্বা চুল নিয়ে কনফিউজ থাকলে বলবো তোর নিজের চুলের অনেক যত্ন করে। অলিভা ও এরিক তোরকে ওদের কালচারের মতো করে রেডি করেছে। তোর বাদে সব মেয়েরা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে সাদা ব্লাউজ দিয়ে, আর ছেলেরা সাদা রঙের স্যুট প্যান্ট পরেছে, সাথে কালো শু ও বোটাই। মিহাল পরেছে হালকা আকাশি রঙের স্যুট, সাদা প্যান্ট, কালো শু ও বোটাই। দুপুরে 2টায় বিয়ে হবে। ছেলেরা মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে এসে তৈরি হতে লেগে যায়, যেহেতু ওদের সময় কম লাগে তৈরি হতে। আর মেয়েরা বেলা 12:30টার সময় জোহরের নামাজ পড়ে তৈরি হতে হতে এখনও তারা তৈরি হচ্ছে। দুপুর 2:15-তে ওরা সবাই পার্শ্ববর্তী মসজিদে যায়, যেখানে ইমাম ওদের আবার বিয়ে পড়াবে। তোর হাতে বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের ফুলের তোড়া নিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়। মিহাল তোরের দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। মিহালের এভাবে তাকানো দেখে ছেলেরা ও মেয়েরা উভয় নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আর তোর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শেষে রনক মিহালের কাঁধে হাত রেখে বলে, ভাই এমন ভাবে তাকিও না, নজর লেগে যাবে। সে তো তোমারই বউ, তাই না?
কথাটা শুনে মিহাল নিজের চোখ নামিয়ে নেয়। তা দেখে সবাই মিটমিট করে হাসছে। তুর তো সেই কখন থেকে মিহালের এভাবে পলকহীন তাকিয়ে থাকায় লজ্জায় মাথা নুইয়ে রেখেছে, এখনো মাথা ওঠাতে পারল না। আজ তার সব দিনের তুলনায় অতিরিক্ত লজ্জা লাগছে। হয়তো আজকে নতুন করে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রবেশ করবে, তাই তুরেরও খুব ইচ্ছে করছে মিহালের দিকে তাকিয়ে থাকতে। সে এতদিন ভাবতো মিহালকে হয়তো নীল রঙের মধ্যে ডার্ক ব্লু রঙের সুন্দর লাগে, কিন্তু ওকে হালকা আকাশিতেও অনেক সুন্দর লাগে। মোট কথা তুরের কাছে এখন মনে হচ্ছে পৃথিবীর যে কোনো রঙে মিহালকে অসম্ভব সুন্দর লাগে। বেচারা নিজেই কনফিউজড কোন রঙে মিহালকে বেশি সুন্দর লাগে। ফুলের পর্দার দুই পাশে বর ও কনেকে বসানো হয়। এরপর ইমাম সাহেব ইসলামিক শরিয়ত মোতাবেক ওদের আবারও বিয়ে পড়ায়। বিয়ে পড়ানোর পর ফুলের পর্দা ফাঁকা করে মিহাল তুরের কপালে নিজের অধর স্পর্শ করে। বিয়ের কার্যক্রম সমাপ্ত। এরপর ওরা বাংলোতে ফিরে আসে। বাংলোতে এসে নতুন বর কনেকে আলাদা 2 রুমে রেখে মিহালের রুমটাকে বাসরের মতো সাজানো শুরু করে সবাই মিলে। বাসর সাজানোর এক ফাঁকে রাফি লক্ষ্য করে ইয়ানার মুড অতটা ভালো না। অবশ্য রাফি এটা গত 2-3 দিন ধরেই লক্ষ্য করছে। রাফি ইয়ানাকে নিয়ে নিজেদের রুমে যায়। ইয়ানাকে বিছানায় বসিয়ে নিজে মাটিতে বসে ওর হাত ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে ইনু তোমার? অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি হাসি খুশি না, কেমন যেন মুখ গম্ভীর করে রাখো, কারণটা কি? মুখের ভাবগতির পরিবর্তন না করে ইয়ানা জবাব দেয়, আমার আবার কি হবে, ছাড়ো তো, যাও ওদের বাসর সাজাও গিয়ে। রাফি বুঝতে পারে কি কারণে ইয়ানার এরকম ভাবগতি, তাই রাফি বলে, কেন তুমি তুর ও মিহালকে মেনে নিতে পারছো না সেটা আমি বুঝতে পারছি না। তানজিনা তো নিজের জীবনে সুখেই আছে, তাহলে কেন ওদের এই আনন্দের দিনও মুখ ভার করে আছো? ওদের খুশিতে সামিল হচ্ছ না? ইয়ানা রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আর রাফিও ইয়ানার মুখের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা পরিবর্তনশীল, তাই না? আজ একে ভালোবাসলাম তো কাল ওকে ভালোবাসলাম। রাফি অবাক চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে, আর ইয়ানা ভাবলেছিন ভাবে বসে আছে। রাফি তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না তো ভালোবাসা পরিবর্তনশীল, না তো ভালোবাসার নিঃশেষ আছে, কিন্তু কথা একটাই, সঠিক মানুষকে ভালোবাসতে হয়। ভালোবাসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কালো, ফর্সা, ধনী, গরিব এগুলো কোনো ম্যাটার করে না। ভালোবাসতে টাকা পয়সা লাগে না, শুধু লাগে একটা সুন্দর মন যা ভালোবাসতে জানে। সবচেয়ে নির্মম একটা কথন, কারো কারো জীবনে সত্যিকারের ভালোবাসা প্রথমে আসে, আবার কারো কারো জীবনে শত ধোঁকা ও মিথ্যা ভালোবাসার পর সত্যিকারের ভালোবাসা শেষে আসে। কেউ কেউ কাউকে ভালোবেসে ভুলতে না পেরে পাগল হয়ে যায়, আর তাদের পাওয়া যায় মেন্টাল অ্যাসাইলামে বা রাস্তার ধারে ধারে। আবার কেউ কেউ অন্য কারো সত্যিকারের ভালোবাসার স্পর্শে এসে আগের মিথ্যা ভালোবাসা ভুলে যায়, কারণ তা পীড়াদায়ক। তানজিনাকে মিহাল ভুলতে বাধ্য হয়েছে, দূরে সত্যিকারের ভালোবাসার কাছে হার মেনে। আর আমরা সবাই জানি মিহাল নিজের আত্মসম্মানে করা আঘাত সহ্য করে না। আর যেই মেয়ে মিহালের মনে ভালোবাসার সূত্রপাত হওয়ার পর থেকে মিহালের আত্মসম্মানে আঘাতের উপর আঘাত দিয়েই চলেছে, এমনকি ওদের বিয়ের পরেও সিনিয়র ডাক্তারের সামনে স্বামীকে বন্ধু বলে পরিচয় দেয়, আবার প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট কথা বলার জন্য সময় করে উঠতে পারে না, অথচ কাজে অকাজে সিনিয়রের পিছে পিছে ঘুরে আর নিজের স্বামীকে বলে সে ব্যস্ত আছে। এত অবহেলা পাবার পরও মিহাল তানজিনার সাথে কথা বলেছে শুধু জানতে কেন এমন করছে আর কি চায়। সত্যি বলতে ভালোবাসায় জেদ থাকা ভালো, তবে মায়া থাকতে হয়। আর যা মিহালের মনে তানজিনার জন্য ছিল না, ছিল শুধু জেদ, যা তানজিনাকে বিয়ে করে নিজের করে রেখে বুঝিয়ে দিত যে এতদিন যাকে অবহেলা অপমান করেছে আজ তার সাথেই তোমার জীবন কাটাতে হচ্ছে। কিন্তু দেখো, মিহাল শেষ পর্যন্ত নিজের জেদ থেকে বেরিয়ে আসতে পেরেছে, আর পেরেছে কারো প্রতি মায়া, জেদ ও ভালোবাসার মিশ্রণে এক পূর্ণাঙ্গ অনুভূতিতে ভালোবাসা জাগ্রত করতে। ইয়ানা সবটা শুনলো খুব মনোযোগ দিয়ে এবং বুঝলো, কিন্তু পরে একটা খচখচানি থেকে যায়। তার কারণ তানজিনার বিয়ের খবর ও ডিভোর্সের কথা জানাজানি হলে আর সেটা নিয়ে যদি কোনো সমস্যা পরে হয় তো তানজিনা কি করবে তা ইয়ানা নিজেও ভাবতে পারছে না। এরপর ইয়ানা হাসি মুখে রাফির সাথে যায় ও বাকি কাজে হাসি মুখে হাত লাগায়। তুর্কে লাল বেনারসি, লাল ব্লাউজ পরিয়ে সাথে লাল লিপস্টিক, কাজল, মাস্কারা, সোনালি ঝুমকো, ডায়মন্ডের ছোট্ট নোজপিন, স্বর্ণের 2টি চিকন চুড়ি, স্বর্ণের প্লেন আংটি, স্বর্ণের চেইন, চুলের মাঝ সিথি করে খোঁপা, সাথে বিভিন্ন রকম ফুলের গাছটা। মিহালের মা তুর্কে সুস্থ হওয়ার পর স্বর্ণের নোজপিন, আংটি ও 2টি চিকন চুড়ি দিয়েছিল, আর তুর সেগুলো সাথে করে নিয়ে এসেছিল এই ভেবে যদি মিহাল তাকে কোনোদিন স্ত্রীর অধিকার দেয় তখন থেকে পড়বে। সাজানো শেষ হলে হরেক রকম ফুলে সজ্জিত বিছানায় তুর্কে বসিয়ে দিয়ে আসে। রাত
প্রায় 10:30টার দিকে মিহাল রুমে আসে, আর তুর তো সেই 9টা থেকে বসে থেকে এখন বিছানা থেকে নেমে রুমের মধ্যে একটু হাঁটছিল। দরজা খোলার শব্দে তুর অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায় যেখানে ছিল। পুরো রুম ছোট বড় কিছু ক্যান্ডেল ও 2টা ল্যাম্প দিয়ে আলোকিত। মিহাল দরজা লাগিয়ে কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে বেডের পাশে দাঁড়ানো তুরকে দেখল। কেমন যেন নিজেকে গুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। লাল বেনারসি পরিহিত তুরকে ল্যাম্প ও ক্যান্ডেলের আলোয় কোনো অপসরির থেকে কম লাগছে না। মিহালের তো এখন তুরকে এমন আবছা আলোয় দেখে মন ভরছে না। তার আগে সুইচ বোর্ডে রুমের লাইট অন করে। এতক্ষণ রুমে হলুদাভ নিকশ কালো আলোয় পরিপূর্ণ থাকায় তুরের চোখে সাদা আলো পড়ায় চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। মিহাল এরই মধ্যে তুরের কাছে এসে পড়ে, চোখ হাত দিয়ে আড়াল করে সাদা আলো সরে যাওয়ার কি অপেক্ষা করছে। তুর আর মিহাল এসে তুরের চোখের ওপর থেকে তুরের হাত সরিয়ে দিয়ে পিটপিট করে চোখ খুলে তুর। মিহাল তুরকে মন ভরে দেখে, একেবারে অপলক তাকিয়ে আছে। মিহালের কাছে আজকে তুরকে পাক্কা বউ লাগছে। ওদের মাঝে দূরত্ব এখন শুধু 1 হাত। তুর তো মিহালের এমন চাহনি দেখে লজ্জায় কুকড়ে গেছে। তুর ভাবে, লোকটা এমন কেন? শুধু আমাকে লজ্জা দেওয়ার ধান্দায় আমার দিকে অপলকে তাকিয়ে থাকে। আগে তো ফিরেও তাকাতো না। শেষের টুকু ভেবে তুরের মন খারাপ হয়ে যায়, তাই তুর মাথা নিচু করে অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। মিহাল তুরের হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নেওয়াতে বুঝতে পারে না কি হয়েছে, তাই তুরের থুতনিতে হাত রেখে নিজের দিকে ঘোরায় আর বলে,